সালাউদ্দিন সাহেব চৌধুরী, প্রথমে একটু আমরা আলোচনা করতে চাই পাকিস্তানের অন্যতম প্রদেশ বালুচিস্তান। তারা স্বাধীনতা ঘোষণা করেছে নিজেদের। এই বিষয়ে পাকিস্তানের সরকারি পর্যায় থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটিকে কেন্দ্র করে ভারত, বাংলাদেশ, এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে বিশেষ কোনো পরিবর্তন বা বিশেষ কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা বা পড়বে কিনা? না, এখানে ধন্যবাদ। দেখুন, বালুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে, এটা স্বাধীনতা ঘোষণার একটা প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়াটা এখানে অনুসরণ করা হয়নি। আর বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণার পর যেটা তাদের প্রত্যাশা হয়তো ছিল যে ভারত তাদেরকে স্বীকৃতি দিবে, ভারত স্বীকৃতি দিবে না। কারণ বালুচিস্তানকে স্বীকৃতি ভারত দিতে গেলে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারতের জম্মু কাশ্মীর, হম হম। এরা তখন সম্মিলিতভাবে স্বাধীনতা ঘোষণা করবে। দ্বিতীয় সমস্যা হলো, বালুচিস্তানকে যদি ভারত স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে এই জন্য এক্ষেত্রে ইরানের একটা আগে থেকেই অবজেকশন আছে। আচ্ছা। এবং ইরানের চারবাহার পোর্ট, এটা বিমান নৌবন্দর, সমুদ্র বন্দর, এটা ভারত আহ, ইরানের সঙ্গে আছে। কাজেই এখানে অনেক টেকনিক্যাল সমস্যা আছে। তো এটা বলা যাবে না যে ওরা স্বাধীনতা ঘোষণা করেছে বা স্বাধীনতা পেয়ে গেছে। এই বালুচিস্তানে যে মুক্তি সংগ্রাম, সেটা 71 সাল থেকেই চলছে। এবং আমাদের এখানে 9 মাস যে বর্বরতা পাকিস্তানিরা চালিয়েছে, একই বর্বরতা বালুচিস্তানে এখনো চলছে। অপহরণ, গুম, খুন, ধর্ষণ, হত্যা সবই চলছে। কিন্তু বালুচিস্তানের এই স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটে অন্য একটা বিষয় সামনে চলে এসছে। আপনি জানেন যে পাকিস্তানের অভ্যন্তরে খাইবার পাখতুনখোয়া, ওয়াজিরিস্তান, এ সমস্ত জায়গাতেও পাকিস্তানের ভাষায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, কিন্তু আমাদের ভাষায় মুক্তি সংগ্রাম চলছে। তৃতীয় যে সমস্যাটা পাকিস্তানের জন্য একেবারেই সামনে চলে আসছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে ইরানের সাথে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধে আমেরিকার স্থায়ী মিত্র ইসরায়েল তারা অংশগ্রহণ করছে না। কারণ ডোনাল্ড ট্রাম্প যে শান্তি চুক্তি করেছিলেন ইরানের সাথে পাকিস্তানের মধ্যস্থতায়, সেখানে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছিল। কারণ ইরান তো এরই মাঝে আরব দেশগুলো হামলা করছে, জর্ডানে, কুয়েতে, সৌদি আরবে। আর পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে এই নিশ্চয়তা দিয়েছিল যে সৌদি ভূমিতে হামলা হলে পাকিস্তান তার যে পারমাণবিক শক্তি, সেটাকেও প্রয়োগ করবে। আপনি জানেন যে দুদিন আগেই বা গতকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনির সৌদি বাদশার সাথে দেখা করেছেন। হম হম। এবং তাদের মুখের দিকে যদি তাকিয়ে দেখেন, তারা খুব চিন্তিত এবং বিমর্ষ। কারণ এখন সৌদি আরবকে রক্ষা করতে পাকিস্তানকে অবশ্যই প্রথমত হুতি বিদ্রোহীদের উপর এবং ইরানের উপর হামলা করতে হবে। তো এর যদি মধ্যে পাকিস্তান, সৌদি আরব ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। জি, যদি সৌদি আরবে তো হামলা হচ্ছে, ইরান হামলা হুম করছে অনেকে। হুম। হুম। যদি পাকিস্তান এখন ইরানের উপর হামলা না চালায়, তাহলে সৌদি আরবে যে বহু লক্ষ পাকিস্তানি আছে, এদেরকে বহিষ্কার করে দিবে সৌদি আরব। এবং স্থায়ীভাবে সৌদি আরবের সাথে এবং গালফ নেশন বা ওআইসি দেশগুলোর, মানে আরব দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। হুম। মানে পাকিস্তান তখন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে। আবার পাকিস্তান যদি ইরানে হামলা করে, তাহলে ইরান পাকিস্তানের ভিতরে হামলা করে পাকিস্তানের সবকিছু তছনছ করে দিবে। এই ক্ষেত্রে পাকিস্তানের যে এখন একটা ভয়ঙ্কর অবস্থা, মানে যেটাকে বাংলায় বলা যায় যে সাম রাখি না কুল কুল রাখি, তারা সৌদি আরবের পক্ষ নিলে তারা ইরানকে হারাবে, আর ইরানের পক্ষ নিলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে হারাবে এবং আমেরিকাকেও হারাবে। এই অবস্থায় বাংলাদেশে যারা 2024-এর 5 আগস্ট থেকে ভাবছিলেন পাকিস্তান একটি পরাশক্তি, পাকিস্তান তাদের সাথে আছে, তারা হুম। হুম। বাংলাদেশকে পাকিস্তান বানাবেন, এরকম কথা, তাদের জন্য এটা ভীষণ দুঃসংবাদ। এই জন্য দুঃসংবাদ যে এই যে যুদ্ধটা, আপনিও জানেন, আমরা সবাই জানি যে এটা তাড়াতাড়ি শেষ হবে না।
এটা অনেক বছর চলবে। ইরানের সাথে যুদ্ধ অনেক বছর, মানে অ্যাটলিস্ট 2 বছর চলবে। 2 বছর যুদ্ধ চালালে পাকিস্তান এমনিতেই অর্থনৈতিক ভাবে তো তারা দেউলিয়া। তো পাকিস্তান তখন একদম তছনছ হয়ে যাবে। এবং যেই কথাটা আপনি শুরুতেই বললেন যে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা, পাকিস্তানে ইরান হামলা শুরু করলে তখন দেখবেন ইরান এই পাকিস্তানের ভিতরে যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এদেরকে সহযোগিতা করবে। আচ্ছা। ফলে পাকিস্তান আসলে ভেঙে যাচ্ছে, পাকিস্তান ভেঙে যাবে। এটা সৌদি আরবের সঙ্গে অংশগ্রহণ করলেও পাকিস্তান ভাঙবে, আর যদি না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং তখন পাকিস্তানের ভেতরে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এদেরকে সহযোগিতা করবে। কাজে পাকিস্তানের একটা বলতে গেলে এখন মরণ সময়। এটা বাংলাদেশে আপনার যারা মানে কয়রকম হবে? আপাতত বেলুচিস্তান তো ভাঙবেই, যদি এই ধরনের জটিল একটা সমীকরণ দাঁড়ায়, বেলুচিস্তান তো ভাঙবেই, মানে বিচ্ছিন্ন হবেই। আর পাশাপাশি অন্য কোনো প্রদেশ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে নাকি? বেলুচিস্তান ভাঙবে, আজাদ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ভাঙবে। হুম, হুম, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর তখন ভারতের জম্মু কাশ্মীর হিসেবে চলে আসবে। পাকিস্তানের ভিতর খাইবার পাখতুনখোয়া ওটা ভাঙবে। তারপরে আফগানরা, মানে পাকিস্তানের যে আফগানরা, তারা যে ওয়াজিরিস্তান ইত্যাদি, পাকিস্তানের এটলিস্ট কমপক্ষে 4টি নতুন দেশের সৃষ্টি হবে। এবং তখন পাকিস্তান বলতে আসলে শুধু পাঞ্জাব রাজ্য, হুম। পাঞ্জাব রাজ্যে পাকিস্তান হবে। তো পাকিস্তান যখন পাঞ্জাব রাজ্যে হবে, আপনি ম্যাপটা যদি দেখেন, তাহলে তখন পাকিস্তান বাংলাদেশের চাইতেও একটা ছোট দেশে পরিণত হবে। এবং হুম। তাদের যে পারমাণবিক শক্তিগুলো, স্থাপনাগুলো, সেগুলো পাঞ্জাবে না, পারমাণবিক স্থাপনাগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে। তো পাকিস্তানের জন্য দিকে তারা তাকিয়ে আছেন ঢাকায়, তাদের জন্য এটা ভয়ঙ্কর দুঃসংবাদ। এবং আপনি দেখবেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস চলছে আমরা সবাই জানি, সেই অ্যাক্টিভিটিস সীমিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের অবস্থা হবে অনেকটাই আফগানিস্তানের মতো। এবং না, সেটাই আমি হতে তো যাচ্ছে। পাল্টা একটা প্রশ্ন করি যে তাদের জন্য দুঃসংবাদ হয়তো পাকিস্তানের দিক থেকে, কিন্তু যারা পাকিস্তানের দিকে তাকিয়েছে, তারা তাকিয়ে আছে, তারা তো একটা প্যারালালি ওদিকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তান, মোটামুটি এই একটা সরল রেখা দাঁড় করিয়ে তারা মানে নতুন শক্তিতে বলীয়ান হচ্ছে। তো পাকিস্তান ভাঙলে তো তারা তাদের জন্য আরো অনেক শক্তি আছে। না, পাকিস্তান যখন ভেঙে যাবে, আমি যে পাকিস্তান যদি ইরানকে হামলা করে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিল, তখন হুম। চীন চীন ভারতের সাথে চলে আসবে। কারণ চীন তো তখন পাকিস্তানকে পক্ষ দিবে না। কারণ ওই বালুচিস্তানে চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে, বিপুল ইনভেস্টমেন্ট, এবং বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ বিশাল। তখন চীন এই এইখান থেকে বের হয়ে চীন একদিকে ইরানের সঙ্গে তো হাত মিলানোই আছে, ভারতের সঙ্গে হাত মিলাবে। কাজে এই যে যারা বাংলাদেশে ভাবছেন যে পাকিস্তান, চীন, তুরস্ক, এই পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। চীন ভারতের সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমেরিকা পাকিস্তানের সাথে থাকবে, ইরান তো ভারতের সাথে আছেই। পাশাপাশি তখন পুরো যে বিষয়টা, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এরই মাঝে এই যুদ্ধের কারণে অনেক দুর্বল হয়ে গেছে। এবং যেটা শুরুতে বললাম যে এখন পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল নেই, মার্কিন যুক্তরাষ্ট্রকে একা যুদ্ধ করতে হবে। তার মানে ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সহযোগী শক্তি, সেটাই পাকিস্তান। যুদ্ধ কিন্তু বি- কিন্তু ভূ রাজনীতি তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। ইসরায়েল যে আবার কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে জোট বাঁধবে না এবং একসাথে জোট হয়ে ইরানের উপর হামলা করবে না, তারও কোনো গ্যারান্টি নেই। এবং আপনি বলছিলেন এটি আপনার হিসাবের জায়গা থেকে যে আগামী 2 বছর এই যুদ্ধ চলতে পারে। আহ আমরা যেমন হঠাৎ করে একটা আশা দেখছিলাম যে যুদ্ধ বিরতি হোক বা যুদ্ধ শেষ হোক, সেটি খুব সন্ধিক্ষণে একটা চুক্তি হতে যাচ্ছে। চুক্তি হয়ে যাওয়ার পরেও সেটি কার্যকর হলো না, মানে সবকিছুই মিরাকল ঠিক নয়, মানে আমরা এটি কি বলতে পারি, মানে কোনো সমীকরণ দাঁড় করানো যাচ্ছে না। না, এই যুদ্ধ বিরতিটা ছিল পাকিস্তানের একটা ভাওতাবাজি। হুম। পাকিস্তান কোন রকমে ভাওতাবাজি করে যুদ্ধ বিরতির নামে এই সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে কয়েকশো মিলিয়ন ডলার কামানো, এবং পাকিস্তান কোন রকম, এটাকে বাংলায় আমরা বলি গোঁজামিল। কিন্তু এই যুদ্ধ বিরতি প্রক্রিয়াতে তো ইসরায়েলকে রাখা হয়নি, ইসরায়েলকে বাইরে রাখা হয়েছে। এবং দেখুন, ইসরায়েল কিন্তু এখন আপনার লেবাননে হামলা বন্ধ করে দিয়েছে। তার মানে হেজবুল্লাহ আর ইসরায়েলে হামলা করবে না। আপনি যেটা হুম। বলছেন যে অনেক চেঞ্জ হয়,
প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা এখন চেঞ্জ হবে না, যেহেতু ইসরায়েলের সঙ্গে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানের কারণে। এখন ইসরায়েল সেখানে দর্শকের সারিতে থাকবে, এবং ইসরায়েল যদি লেবাননে হামলা না করে, ইরানে হামলা না করে, ইরান ইসরায়েলে কোনো কিছু করবে না, কোনো হামলা করবে না। কাজেই এখন ইরানের টার্গেট সৌদি আরব, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং জর্ডান, এগুলো হয়ে যাবে। এবং খুব তাড়াতাড়ি পাকিস্তান একটা মিসাইল যদি ছুড়ে মারে হুতি বিদ্রোহীদের প্রতি বা ইরানে, তাহলেই পাকিস্তানে আপনি দেখবেন যে ইরানের মিসাইল বৃষ্টি হবে। কাজেই যারা পাকিস্তান প্রেমী বাংলাদেশে, তাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। এবং আরেকটা জিনিস এখানে আপনাকে আমি যোগ করতে চাচ্ছি, যে আমাদের প্রধানমন্ত্রী তো কিছুদিন আগে মালয়েশিয়া গেলেন, এরপর চীন সফরে গেলেন, কি নিয়ে এসছেন এরই মধ্যে আমরা বুঝে গেছি। তো আমরা শুনেছি, আপনিও শুনেছেন, গণমাধ্যমে এসছে যে তিনি সৌদি বাদশার আমন্ত্রণে সৌদি আরব যাচ্ছেন। হুম, হুম। তো অনেকের মনে তো একটা প্রত্যাশা আছে সৌদি আরব থেকে বিশাল প্রাপ্তি হবে। সৌদি আরবে উনি গেলে একটু ওমরা হজ পালন করতে পারবেন। সৌদি বাদশাহ নিজে যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন আমাদের প্রধানমন্ত্রী গেলে ওনাকে সর্বোচ্চ 15 মিনিট সময় দিবেন, আরো কম, একটা সৌজন্য সাক্ষাৎকার। তারপরে ওই ওমরা পালনের জন্য রাজকীয় যত সহযোগিতা গেলে সেটাই দিবেন, কিন্তু বাংলাদেশের জন্য উনি কিছু নিয়ে আসবেন না। আরো সহজ কথায়, সরকার এখন টাকা পাবে না কোনো কাজ থেকে। আপনাকে আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামী চুক্তি থাকলে চীন কোনো টাকা দিবে না। দ্বিতীয় আরেকটা ডাইমেনশন দেখুন, খুব নাটকীয়, যে চীনের রাষ্ট্রদূত ঢাকায় যিনি, তিনি বলেছেন এরই মধ্যে চীন বাংলাদেশ করিডোরের কাজ শুরু হয়ে গেছে। তার মানে তারা কুনমিং থেকে মিয়ানমারে এই করিডোরটা শুরু করে দিয়েছে। বাংলাদেশের পোর্শনটা তো এখনো শুরু হয়নি। এটাও কিন্তু আমেরিকার জন্য আর একটা বাজে বার্তা, যে আমেরিকা করিডোর পায়নি, কিন্তু সেই করিডোর চীন এগিয়ে নিয়ে আসছে। তার মানে সব মিলিয়ে আমাদের যে সরকার বা বাংলাদেশ, আমরা অচিরেই, চীন আমাদেরকে টাকা দিবে না, আবারও বলছি। মালয়েশিয়া তো আমাদের শ্রমিক ফেরত দিয়েছে সফরের পরে, এটা, এবং সৌদি আরবে কিছু হচ্ছে না, আমরা টাকা পাবো না। দ্বিতীয় হলো যে চীন তাদের যে কুনমিং মিয়ানমার বর্ডার, সেটা কাজ করিডোরের কাজ শুরু করে, এবং রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ শুরু হয়ে গেছে, চলছে। কাজেই কিন্তু এই বাংলাদেশের সেই চুক্তিটা এখনো, সেটা তো তাদের প্রস্তাব ছিল, এই করিডোরের তো চীনের পক্ষ থেকে মানে প্রস্তাব ছিল, বাংলাদেশ তো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। দেখুন, বাংলাদেশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানিয়েছে কি জানায়নি সে তো আমরা জানি না। তাহলে হলে যে চীনের রাষ্ট্রদূত তো অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন যে চীন বাংলাদেশ করিডোরের কাজ চলছে। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই ব্যাপারে কিছু বলেনি। আর আমাদের দেশে এখন এই ইউনূস জমানা থেকে আপনি জানেন যে গোপনে চুক্তি হওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে, যে হুম, হুম, গোলামী হুম। চুক্তি থেকে শুরু করে, সে গোলামী চুক্তি তো বিএনপি জামাতের সম্মতি ছিল, এখন তো এটা দিবালোকের মতো স্পষ্ট। কাজেই আমরা যা জানি বা আমাদেরকে যা জানানো হয়, তার পিছনে অন্য কিছু ঘটেছে কিনা আমরা তো জানি না। কারণ চীনের রাষ্ট্রদূত তো সরাসরি ঘোষণা দিয়েছেন করিডোর হচ্ছে। তাহলে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা দেওয়া উচিত ছিল, বিবৃতি, যে না, এরকম কোন করিডোরের এখনো আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়নি। আর একটা জিনিস হলো যে চীন একটা পরাশক্তি। আপনি চীনের কাছে গেছেন টাকা চাওয়ার জন্য, এবং করিডোর নিয়ে কি বলেছেন আমরা তো শুনিনি। কিন্তু চীন কিন্তু বোকা রাষ্ট্র না, চীন কিন্তু ডোনাল্ড ট্রাম্প। চীন যখন বলেছে করিডোরের কাজ শুরু হয়ে গেছে, কোনো কিছু ছাড়াই চীন এটা বলেছে, বা চীনের রাষ্ট্রদূত ঢাকায় বলেছেন এটা কোনোভাবেই সম্ভব না, এখানে চীনের করিডোরের কাজ শুরু হয়ে গেছে। তার মানে বাংলাদেশ একটা চূড়ান্ত রকমের একটা কূটনৈতিক ঝামেলার মধ্যে পড়ে গেছে। সেই কূটনৈতিক ঝামেলা, তো একদিকে আপনি জানেন ভারতের সঙ্গে আমাদের একেবারেই সম্পর্ক নাই, এবং পাকিস্তানের সাথে যে সম্পর্কটা চলছিল সেটা বললাম, পাকিস্তান এখন নিজে বিপদে পড়তে যাচ্ছে। চীন টাকা দিবে না, মালয়েশিয়া শ্রমিক ফেরত পাঠাচ্ছে, আমরা পাঠিয়ে গেছিলাম শ্রমিক পাঠাতে, ওরা শ্রমিক ফেরত পাঠাচ্ছে। এবং সৌদি আরবে ওমরা করতে যাবেন প্রধানমন্ত্রী, এর বাইরে কিছুই না। সব মিলিয়ে এই সরকার অবশ্যই একটা নাজেহাল অবস্থায় আছে। এবং আপনি যদি খুব লক্ষ্য করে থাকেন একটা আহ, গুরুত্বপূর্ণ বিষয়, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছে হুমায়ুন কবির, যিনি হুম, দুই হুম, হুম। সপ্তাহ আগে বেশ ভোকাল ছিলেন, অনেক সবকিছুতে কথা বলছিলেন,
উনি কিন্তু হঠাৎ করে চুপ হয়ে গেছেন, হুম ওনাকে হুম আর কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না, এখানে সামাওবাদ কথা বলছেন। তার মানে হয়তো প্রধানমন্ত্রী নিজেও উপলব্ধি করতে পেরেছেন যে এই এনার কারণে অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে, কিন্তু ঝামেলা তো অনেক পাকিয়ে গেছে, এটা থেকে বের হয়ে আসা অনেক ডিফিকাল্ট। এবং তার পাশাপাশি সরকারের জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা আমরা তো বলছি যে ওনারা আগে বলেছিলেন যে হাসিনাকে আসতে দিবেন না। এখন তো হাসিনা ঠেকাও আন্দোলনই শুরু হয়ে যাচ্ছে বা হয়েছে। তো এটাও একটা সমস্যা। সরকার দুর্বল হয়ে গেছে, পাকিস্তানও দুর্বল হয়ে যাবে আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে। এদিকে চীন ভারত এক অক্ষে চলে আসবে পাকিস্তান ইরানে হামলা করলে। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা যে বলেছেন দেশে ফিরবেন, সেই পথটা তো একেবারেই পরিষ্কার হয়ে যাবে। কারণ একটি অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত বা নাস্তানাবুদ একটি সরকার, যে সেই সরকারের পক্ষে আসলে এখন আর শেখ হাসিনার দিকে মনোযোগ দেওয়ার সময় থাকবে না। সামনে ওনাদের জন্য যে কঠিন সময় আসছে এবং এসে গেছে দরজার কাছে, সেটা ওনারা হয়তো উপলব্ধি করছেন বা করছেন না। কিন্তু যেটা ওনাদের প্রত্যাশা ছিল যে পাকিস্তান একটি হুম শক্তিশালী, পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করবেন ইত্যাদি ছিল, সেই স্বপ্ন শেষ। এখন চীন ভারত এক অক্ষে চলে আসা, জাস্ট পাকিস্তান একটা মিসাইল ইরানের দিকে মারবে তারপরই। এবং সব মিলিয়ে আপনি যদি দেখেন এখন যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাস্তাটাও উন্মুক্ত হচ্ছে, এবং তারা যা ভাবছেন যে ওনাকে ধরবেন, ফাঁসি দিবেন, এগুলো কিছু আর হবে না। মানে একটা সরকার যখন দুর্বল হয়ে যায় ভয়ঙ্কর ভাবে, দুর্বল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি এই মাত্র বললেন যে চুক্তি হয়েছে কিনা করিডোর, জানি না তো, সমঝোতা বা এরকম, কিন্তু আসলে তো হুম চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন যে করিডোরের কাজ চলছে। তেমনি ভাবে শেখ হাসিনার ব্যাপারে যে ওনারা নার্ভাস, ওনারা যে আসলে নার্ভাস তো না, আতঙ্কিত, সেটা তো আর বুঝতে কোনো বাকি নাই, সবাই বুঝছে। তো সব মিলিয়ে এখন গভর্নমেন্টের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসবে, এবং এক একটা করে যে সমস্যাগুলো এখন খুলবে। এবং শেষ তক কি হবে জানি না। তবে সরকার যে প্ল্যান করেছিল যে আমরা ভারত বিরোধিতা করব, আমরা ভারত বিরোধী হব, এবং যে কিছু লোক রাস্তায় লাফাচ্ছিল এবং কিছু আহ, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বলছিল ভারতের সাথে ব্যবসা নয়, পাকিস্তানের সাথে ব্যবসা ইত্যাদি, সেই পাকিস্তান প্রীতি সেই ইত্যাদি সব কিছুর কারণে শেষ পরিণতি এখন যেটা হতে যাচ্ছে, এখন আমাদের অবস্থাটা হবে এমন যে শেষ পর্যন্ত আমাদেরকে কে উদ্ধার করবে জানি না, আমাদেরকে বলতে বাংলাদেশের এই সরকারকে। কিন্তু শেখ হাসিনা চলে আসলে ওটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। চীন ভারত এক কক্ষে চলে আসলে এটাকে থামানোর ক্ষমতা আমেরিকার নাই। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যে আমি ধরে নিলাম যে আপনি যেই সমীকরণগুলো দাঁড় করাচ্ছেন, চীন ভারত এক পক্ষে চলে আসবে। চীন ভারত এক পক্ষে চলে আসা মানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা থেকে আহ, বর্তমান বিএনপি সরকার হয়তো দুর্বল হলো, কিন্তু এই অঞ্চলের তো অন্যতম বৃহৎ শক্তি চীন। সে চীনের দিকেই তো বিএনপি সরকার ঝুঁকে পড়েছে, বা ভারতের বিপরীতে মোটামুটি একটা অবস্থানে ছিল, এটা মোটামুটি স্পষ্ট, অনেকে বলছেন। তো সেই জায়গায় যদি ভারত চীন এক পক্ষে চলে আসে, তাহলে চীনই তো এই সরকারের জন্য বড় শক্তি। কেন আমরা ধরে নেব যে সেক্ষেত্রে ভারতের প্রভাবটাই বেশি কাজ করবে, এবং সেজন্য শেখ হাসিনার পথটা বেশি সহজ হবে ফিরে আসার ক্ষেত্রে। দেখুন, চীন ভারত এক কক্ষে আসলে তখন তাদের মিউচুয়াল ইন্টারেস্ট, হুম এমন না যে চীনের পারপাসটাই সার্ভ হবে, মিউচুয়াল ইন্টারেস্ট দুই দেশের পারপাস সার্ভ হবে। সেখানে বাংলাদেশ কোথায়, বিএনপি কোথায়? চীন তো বলবে না ভারতকে যে বিএনপি কে রক্ষা করো, কখনোই বলবে না। চীন ভারত এককক্ষে যাবে আমেরিকা ঠেকানোর জন্য। আর হুম বর্তমানে যে সরকারটা বাংলাদেশে বসা আছে সেটা প্রো আমেরিকান, সেটা কিন্তু চীন জানে। যে আপনি যে ট্রেড হুম এগ্রিমেন্ট বা গোলামি চুক্তি করেছেন, আপনি তো মানে একেবারে চীনের, সরি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেছেন আমাদের সংসদের দক্ষিণ প্লাজায়। বাংলাদেশের সংসদে একটা ককাস, আমেরিকান ককাস তৈরি করেছেন, মানে হুম আমেরিকার পক্ষে লবিস্ট নিয়োগ করেছেন। সব মিলিয়ে হুম আমরা তো আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। আমরা কিন্তু নিরপেক্ষ নই। আপনি যেটা বলছেন চীনের দিকে ঝুঁকবে, ঝোঁকার কোনো সুযোগ নাই। কারণ আমরা নিজেদেরকে খুব উৎসাহী হয়ে
মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল বা গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছি। কাজে এই অবস্থা থেকে বের হয়ে আসলে চীন কেন মার্কিন বিরোধী কোনো ব্লকই আপনাকে সহযোগিতা করবে না, এমনকি ইউরোপীয় ইউনিয়নও করবে না, ব্রিটেনও করবে না। এই সরকারের সবচেয়ে বড় যে সমস্যা, তারা এখন অস্তিত্ব সংকটে। মানে তাদের তো পরিচয় হলো তারা প্রো আমেরিকান রাজনৈতিক দল বেরিয়ে বা আসলো, প্রো আমেরিকান জায়গা থেকে বেরিয়ে এলো বর্তমান সরকার। তারা চীনের প্রতিও তো এক ধরনের ঝোঁক রয়েছে। আহ, সেই জায়গা থেকে তারা স্ট্যান্ড পরিবর্তন করলো, সমস্যা কি? তারা প্রো আমেরিকান থেকে বের হয়ে আসেন নাই। আমি তো বললাম যে চীনে আপনি গেছেন, আর তখনই বাংলাদেশের সংসদে দক্ষিণ প্লাজায় হুম, হুম, হুম। আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। যখন প্রধানমন্ত্রী গেছেন চীনে, ঠিক সেই মুহূর্তেই সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছেন। চীনকে কি বার্তা দিলেন আপনি? আপনি এটাই বার্তা দিলেন যে আমরা আমেরিকার, আর আমেরিকা আমাদের। ওই হ্যাঁ, প্রেক্ষাপটে মানে এই যে পাশাপাশি এই যে পাশা আপনি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো এই বার্তাও দিল যে আমরা ভারতমুখী নই, আমরা চীনমুখী। তাতে চীন চীন চীনমুখী কখনোই চীন গ্রহণ করবে না। আপনি ভারতমুখী নন, ঠিক আছে, কিন্তু আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন। চীনের বড় শত্রু আমেরিকা, ভারত নয়। কাজেই আপনি যে চায়না গেলেন যে আশা নিয়ে প্রত্যাশা, সেটাকে তো পেছন থেকে ছুরি মেরে দেওয়া হয়েছে ওই সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা করে। অনুষ্ঠানটার আয়োজক কারা ছিল আমরা সবাই হুম। জানি, এবং সেই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছেন সেটাও জানি। কিন্তু খুব সুপরিকল্পিত ভাবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে এটা, যে যখনই বিএনপি সরকার চেষ্টা করেছে চীনে একটা সম্পর্ক স্থাপনের, তখন এখানে তাদের যারা ক্রীড়ক আছে তাদেরকে দিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে দিল যাতে চীনের কাছে আপনার আর কোনো পাত্তা থাকবে না। সব মিলিয়ে এখন আমরা বলছি আমরা মার্কিনপন্থী। দেখুন, আমরা কিন্তু কখনো আমেরিকার কাছে ইসরায়েলের থেকে বেশি আপন হব না। তো যে ইসরায়েলকে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ মানে শান্তি চুক্তির সময় ইসরায়েলকে বাদ দিতে পারে তাদের নিজেদের স্বার্থে, সেখানে বাংলাদেশ কি আমাদেরকে জাস্ট বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। এবং এটা আমরা বুঝতেছি না, আমরা ভাবছি যে আমেরিকা আমাদের বন্ধু, আমাদের চেয়ে অনেক বড় বন্ধু ইসরায়েল। একটা কথা। দ্বিতীয় প্রশ্ন দেখুন, যে আমাদের যে মানে মহামহিম মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু 5 মাস ধরে ক্ষমতার বাইরে। আপনি জানেন উনি ফ্রান্সে গেলেন, হুম। জার্মানিতে গেলেন, নেদারল্যান্ডসে গেলেন, এখন ইতালিতে আছেন। এই মহামহিম মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমেরিকার ডাকছে না। অথচ ওনার বড় ব্যবসা গ্রামীণ আমেরিকাতে উনি কিন্তু যেতে পারছেন না। কেন যেতে পারছেন না, বা কেন 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা সেখানে বিনিয়োগ করা যুক্তরাষ্ট্রে, না না গ্রামীণ ব্যাংক পারপাস, গ্রামীণ। 4,000, ওটা 4,000 কোটি না, ওটা অনেক বেশি বিনিয়োগ করা আছে। এবং সেটার মাধ্যমে উনি মেক্সিকোতে দক্ষিণ আমেরিকার অনেক দেশে ব্যবসা এক্সপানশন করেছেন। উনি কিন্তু আমেরিকা যাচ্ছেন না, কেন যাচ্ছেন না? আগে তো আপনি দেখুন ট্র্যাক করে, যে মোহাম্মদ ইউনূস আগে প্রতি বছর মানে যত না অন্য দেশে যেতেন তার থেকে বেশি আমেরিকায় যেতেন। বিভিন্ন সভা সমাবেশে ওনাকে আমন্ত্রণ জানানো হতো লেকচার দেওয়ার জন্য, কেউ দিচ্ছে না। কেউ কোথাও ওনাকে লেকচার দিতে ইনভাইট করছে না, এমনকি আমেরিকার বাইরেও না। উনি যেতে যাচ্ছেন, এখন যে গেছেন ভ্যাটিকানে, যেটা আপনি হুম। দেখেছেন একটি সম্মেলন, এখানেও উনি অনেক নোবেল লরিয়েটদের একজন, কিন্তু আমেরিকায় উনি যাচ্ছেন না। উনি কি যাচ্ছেন না, না যেতে পারছেন না? আমার কাছে তথ্য হলো ওনার গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে, যেহেতু এটি হিলারি ক্লিন্টন সংশ্লিষ্ট, গ্রামীণ আমেরিকার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আহ, আয়কর বিভাগ, তারা তদন্ত করছে প্রায় 8 মাস ধরে। কারণ উনি তো ডোনাল্ড ট্রাম্পের সাথে যে হিলারি ক্লিন্টনের নির্বাচনে উনি বিনিয়োগ করেছিলেন, এটা তো এখন প্রমাণিত। এবং আরো হুম, হুম। অনেক অভিযোগ আছে। আমাদের মহামহিম ইউনূস এখন আর আমেরিকা যেতে পারছেন না, যিনি আমেরিকাকে গোলামি চুক্তি সব চুক্তি করেছেন, তো ওনাকেও বাদ দিয়ে দিয়েছে। আমি আপনার এই মানচিত্রে বলেছিলাম আগে যে আমেরিকা কাউকে ব্যবহার করার পর টয়লেট পেপারের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আমরা জানি, হ্যাঁ, তো টিস্যু পেপার এখন বানিয়ে দেয়। যে আমাদের বর্তমান যে সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সাহেব, উনি ভাবছেন আমেরিকা ওনার সাথে আছে। আমেরিকা কারোর সাথে থাকে না। আমেরিকা তার স্বার্থ সিদ্ধির জন্য
যতক্ষণ লাগে ততক্ষণ ব্যবহার করে। আর যদি ভাবেন যে আমেরিকা বন্ধু, খলিলুর রহমান আছে, খলিলুর রহমান কে? খলিলুর রহমান কেউ না। আমি তো বললাম যে ইসরায়েলের মতন একটি পরীক্ষিত এবং স্থায়ী মিত্রকে যদি ডোনাল্ড ট্রাম্প বাদ দিতে পারে, সেখানে বাংলাদেশ কি? সামনে যে সময়টা আসতেছে ভীষণ চ্যালেঞ্জিং। পাকিস্তান দুর্বল হয়ে যাচ্ছে এবং পাকিস্তান ভাঙবে কি ভাঙবে না সেটা পরের প্রশ্ন। পাকিস্তান আগামী 2 বছর ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে। বাংলাদেশে যারা পাকিস্তান নিয়ে উচ্ছ্বাসে ছিলেন তাদের আর উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। চীন টাকা দিবে না, চীন করিডোর শুরু করে দিয়েছে। দেখুন যে এটা কিন্তু আপনি চীনে ঘুরে আসছেন, আপনি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছেন, চীনের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছে করিডোরের কাজ চলছে। এটা হলো কূটনীতি, মানে কূটনীতিতে বাংলাদেশকে একটা আরো বিপদে ফেলে দেয়া। এখন বাংলাদেশ আমি যদি বলে না, বাংলাদেশ যদি বলে না আমরা করিডোর দেই নেই দিব না, তাহলেও বিপদ। বাংলাদেশ যদি চুপ করে থাকে তাহলেও বিপদ। এখন সব মিলিয়ে বাংলাদেশের সামনে শুধু বিপদ আর বিপদ। এই বিপদ থেকে উদ্ধারের আপাতত কোনো পথ নাই। আমি শেষ প্রশ্ন যদি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে তাহলে ডিপ স্টেটের যেটি খেলা ছিল, পাকিস্তানের একটি খেলা ছিল, তুরস্কের একটা খেলা ছিল, সবার অভিন্ন লক্ষ্য ছিল যে বাংলাদেশে তারা একটা সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসবে। তাদের সেই প্ল্যানিং তাহলে ভেস্তে যাচ্ছে বা তারা পিছু হটছে? না, তুরস্কের বা মার্কিন ডিপ স্টেটের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে তো ক্ষমতায় নিয়ে আসছে 24-5 আগস্টের পর। এখন হুম, আমি আপনাকে পরবর্তী সেটাও, কৌশল। জি, আমি তো আপনার এখানে বলেছিলাম মানচিত্রে যে ওই ইউনুসের জমানাতেই বলেছিলাম যে এরপরে মিশর প্লট বাস্তবায়িত হবে। এখন হুম, মিশর হুম, প্লট হুম। বাস্তবায়িত হওয়ার সময় চলছে, আপনি দেখবেন। এবং আবারও বলছি, আপনার অনুষ্ঠানে একজন আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতায় আছেন বাংলাদেশে, এবং যারা এখন অতি পাকিস্তান প্রীতি, অতি আম, উগ্রবাদী পথে হাঁটছেন, নাচছেন, স্লোগান দিচ্ছেন, তাদের জন্য খুব ভয়ঙ্কর দুঃসংবাদ একদমই আসন্ন। কারণ আমেরিকা আপনাদেরকে ব্যবহার করা যতটুকু করার দরকার ছিল করেছে। এখন আমেরিকার অনেক বড় এজেন্ডা, অনেক বড় মাথা ব্যথা ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য, এটা বাদ দিয়ে বাংলাদেশের দিকে এখন তাকানোর সময় নাই। এখন বাংলাদেশকে এবং বাংলাদেশ তাদের যারা লোকজন সবাইকে ডিসপোজ অফ করে দিবে। কারণ বাংলাদেশ চ্যাপ্টার ইজ ক্লোজ। এখানে এখন আর কোনো কিছু নতুন করে হবে না, নতুন কিছু আসার দরকার নেই, এটা কোনো প্রত্যাশার প্রয়োজন নাই। এখন আমেরিকা এখানে শেষ রক্ষা হিসেবে মিশরে যেমন আব্দুল ফাতাহ আল সিসিকে হুম, বসিয়ে হুম। দিয়েছিল, বাংলাদেশও বসায়। জটিল একটা সমীকরণের মুখোমুখি আমরা। আপনি যে হিসেবটি দিলেন সেটি হয়তো অনেক দিক থেকে বোঝা যাচ্ছে। দেখা যাক আমাদের কপালে কি আছে, ভাগ্যে কি আছে। আপনি ভালো থাকবেন। সাংবাদিক সালাউদ্দিন চৌধুরী, আপনার জন্য শুভকামনা।